ইয়াস রুহিকে ধমক দিলেই আবারও কান্না করে ভাসাতো রুহি। ইয়াস যখন লন্ডনে চলে যায়, রুহি ব্যতীত কারোরই হয়তো মন খারাপ হয়নি তখন। মেয়েটা কান্না দেখে প্রথমবারের মতো ওর জন্য মায়া হয়েছিল ইয়াসের। মাথায় হাত বুলিয়ে বলেছিল ও ফিরে আসবে আবারও। রুহির চোখ মুছে তখন খুশির ঝিলিক দেখেছিল সে। ইয়াস বাড়ি আসার পর যখন দেখা হলো ওদের, তখনও রুহির চাহনিতে ইয়াসের প্রতি অদ্ভুত এক মায়া ছিল। ইয়াস কি আর জানতো মেয়েটা তখন নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো ইয়াসকে। জানলেই বা কি করতো ইয়াস। এই ব্যাপারে যে ও বরাবরই কঠোর, নিজের ভালোবাসা উপমা ব্যতীত আর কাউকেই দেবে না সে। ইয়াস কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। দেয়ালে টাঙানো রুহির ছবিটায় হাত বুলিয়ে বলল, রুহি, আমি তোমাকে ভুলিনি, মনে রেখেছি, রাখবো আজীবন। ইয়াসের কথা বলাটা শেষ হওয়ার সাথে সাথে তখনই কানে আসলো উজ্জ্বলের ডাক। ঘাড় ফিরে তাকালো ইয়াস। চোখের চশমাটা ঠেলে উজ্জ্বল বলল ইয়াসের উদ্দেশ্যে, ছাদে যাবে ইয়াস? প্রতি উত্তরে ইয়াসও বলে উঠল, কেন? উজ্জ্বল বলল, অনেকদিন হলো আড্ডা দেইনি আমরা, কাল তো চলেই যাবে, চলো আজ জমিয়ে আড্ডা দিই সবাই। ইয়াসও মুচকি হেসে সম্মতি জানালো উজ্জ্বলের কথায়। রুহির রুমের দরজাটা আটকে চলে গেল দুজন মিলে ছাদে। কৌশিক আগে থেকেই ছাদে অপেক্ষা করছিল ইয়াসদের আসার জন্য। তবে ইয়াস ওকে দেখে খুব একটা খুশি হয়নি। মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। উজ্জ্বল দুজনকে একসাথে করেছে ওদের মধ্যে বনিমানা করিয়ে দিতেই। পাশাপাশি চেয়ারে বসে আছে ইয়াস আর কৌশিক। মাঝখানে উজ্জ্বল। পিনপত নীরবতা বিরাজ করছে জায়গাটিতে। নীরবতা ভেঙে প্রথম কথাটা বলে উঠল উজ্জ্বলই। উজ্জ্বল বলল, তোমরা না ভালো বন্ধু ছিলে, বন্ধুত্বের সম্পর্কে এত তিক্ততার কারণ কি জানতে পারি? ইয়াস কোনো কথা বলল না। ভাবলে তিন ভাবে বসে রইল আগের মতো করেই। তবে কৌশিক কথা বলল। মেজাজ দেখিয়ে বলল সে, ইয়াস ভুল করেছে, তুমি জানো ওর নজর খারাপ। ইয়াস আমার ছোট বোনের দিকে কুনজর দিয়েছিল বহু বছর আগে। তখনই ওর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল আমার। আমি তো মজা ভেবে উড়িয়ে দিতাম ওর কথা। এত বছর পর এসে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছে আমার বোনকে। কৌশিকের এরূপ কথায় ইয়াস ভ্রুকুচকে তাকালো কৌশিকের দিকে। তারপর বলল, কি, বিয়ে করা ভুল? তুই তাহলে বিয়ে করেছিস কেন? কুনজর দিই আর সুনজর দিয়েছি তো আমার বইয়ের দিকে, তোর এত সমস্যা কিসের? আমার ভালোবাসাকে কুনজর ভেবে তুই ভুল করেছিস। তখনই কৌশিক বলল, বিয়ে করা ভুল নয়, কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম আমার বোনের খবর নেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য। নিশ্চয়ই ফুলিয়ে ফালিয়ে বিয়ে করার জন্য নয়। ইয়াস তখন বলে উঠল, তোর বোনের ভাগ্য ভালো আমার মতো বর পেয়েছে। আর দেখে শুনে রাখার একমাত্র উপায় ছিল বিয়ে করা। আমি আবার লয়াল, বিয়ের শাদী ছাড়া কারো দায়িত্ব নেব কেন? তাই সোজা বিয়ে করে বউ বানালাম। এখন খালি জুনিয়রদের মুখে আবু ডাক শোনা বাকি। ইয়াসের এরূপ কথায় কৌশিকও তেতে উঠে পড়ল। অসভ্যতা মোর একটা সীমা থাকে ইয়াস। প্রতি উত্তরে ইয়াস বলল, কি আজব, বিয়ে করেছি বাবা হব না? চুপ রইল কৌশিক। ওর রাগের কারণ হলো সেদিন ইয়াসে অমর উগ্র আচরণ। বাইরের লোকেদের সামনে ওর বোনকে ছোট করেছে ইয়াস। না জেনে বুঝে কাশপিয়াকে কথা শুনিয়েছে ওরা। এর জন্যই এতটা ক্ষেপে আছে কৌশিক। কিন্তু আর কি করবে, সেই তো বোন ওর পাগল প্রায় ইয়াসের জন্য। চোখ মুখ শক্ত করলো কৌশিক। বিড়বিড় করে বলল, আমার বোকা বোন এই অসভ্য ছেলের মধ্যে কি দেখে এতটা পাগল হয়েছে কে জানে। কৌশিকের বিড়বিড় করা কথাটা ইয়া শুনতে পেয়ে বলে উঠল, তুই মাথা মোটা গর্দব জানার পরেও ইয়ানা তোর মধ্যে যা দেখে পাগল হয়েছে। ইয়াসের কথায় কৌশিক রেগে তাকালো ইয়াসের দিকে। এই ইয়াস মুখের উপর অপমান করে বসে সবসময়। এই জিনিসটা অপছন্দ কৌশিকের। ইয়াসের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে আগের মতো করে। ওর কথায় কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। কৌশিক আরো কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দিল উজ্জ্বল। বলল কৌশিকের উদ্দেশ্যে, কাশপিয়া ইয়াসের কাছে ভালো আছে কৌশিক, তাই তুমি আর ঝামেলা করো না, তুমিও মেনে নাও ওদেরকে। কৌশিক তখন মুখে বিরক্তি নিয়েই উত্তর দিল, মেনে না নিয়ে উপায় আছে? ইয়াস হাসল কৌশিকের কথায়। মুখে ভেঙচি কেটে চলে যেতে যেতে ইয়াস উত্তর দিল, তুই মেনে না নিলেও আমার কিছু যায় আসে না, আমার যা পাওয়া তা তো পেয়ে গেছি। ইয়াস যাওয়ার পরেও চলে গেল কৌশিকও। উজ্জ্বল হাসছে আর ভাবছে মনে মনে সেদিনের কথা। মাঝখানে একবার দেশে এসেছিল ইয়াস, তবে বাড়ি কেউ না জানলেও উজ্জ্বল জেনেছিল কোনোভাবে। ইয়াসের বন্ধু স্কুলে প্রোগ্রাম ছিল, তাই চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছিল ওকে। এক সপ্তাহ খানেক পরেই ইয়াসের লন্ডন ব্যাক করার কথা ছিল। পড়াশোনার ক্ষতি হচ্ছিল এখানে থাকার ফলে। উজ্জ্বল সেদিন ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল স্কুলে। উজ্জ্বল যখন অফিস রুমে ইয়াসের কাছে গেল, তখন জানালার কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু দেখছিল ইয়াস। স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে।
পরনে ইয়াসের পছন্দের নীল রঙের শাড়ি, হাতে একগুচ্ছ কদম ফুল। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছিল। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি আর কোমর পেরিয়ে যাওয়া লম্বা কালো চুল, ডাগর ডাগর আঁখি জোড়া সবকিছুই অদ্ভুতভাবে আকর্ষণ করছিল ইয়াসকে। বারবার ইচ্ছে করছিল কাছে গিয়ে ছুঁয়ে দিতে মেয়েটাকে। পরে আবার নিজেই নিজেকে বকুনি দিচ্ছিল ইয়াস। একই ভাবতেছে, মেয়েটার বয়স খুব বেশি না হলেও 15 কি 16 হবে। ইয়াসের বয়সের সাথে 11 বছরে কি 12 বছরের তফাৎ। আর ইয়াস কি না ওই মেয়েকে নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে, তাও প্রথম দেখাতেই। না না, ইয়াসকে এগুলো মানায় না, এই ভেবে নিজেকে মনে বোকা দিচ্ছিল ইয়াস। কাঁধে কারো হাতে পরশা পেয়ে ঘুরে তাকালো ইয়াস। দেখলো উজ্জ্বল দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। স্কুল থেকে বেরিয়ে দুজনে মিলে কথা বলো অনেকক্ষণ। প্রায় সপ্তাহখানেক পর ইয়াস যখন ফিরে যাবে তখনই আবারও দেখা হলো মেয়েটার সাথে। কিন্তু তখন ওর সাথে ছিল কৌশিক। বুঝতে বাকি নেই ইয়াসের, এই হলো কৌশিকের একমাত্র বোন, যার গল্প শুনে এসেছে এতদিন ধরে। সেদিনও ইয়াসের সাথে উজ্জ্বল ছিল। ওর ভাবুক চেহারা দেখে প্রশ্ন করলো উজ্জ্বল, কি এত ভাবছো তুমি ইয়াস? ইয়াস প্রতি উত্তরে বলে উঠলো, বললে উত্তর দিবে কি? উজ্জ্বল তখন বলল, বলেই দেখো উত্তর দেই কিনা। ইয়াস তখন বলে উঠল, আমার এক বন্ধু প্রেমে পড়েছে বুঝলে, কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়স অনেক বেশি। মেয়েটাকে ভুলতে চাইলেও পারছে না। স্বপ্নে এসে উকিঝুঁকি মারছে বারবার। মনে কৌতূহল জাগছে তার সম্পর্কে জানার জন্য। আমার বন্ধুর কি করা উচিত তাহলে? উজ্জ্বল তখন বুঝলো ইয়াস কোনো বন্ধুর কথা বলছে না, বরং ওর নিজের কথাই বলছে। তাই মুচকি হেসে কাঁধে হাত রেখে বলল ইয়াসকে, ভালোবাসা কি আর এসব বাধা মানে? তোমার বন্ধু তাকে মন থেকে ভালোবাসলে ঠিকই পেয়ে যাবে, তবে অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলেই না সফল হবে। উজ্জ্বলের কথায় খুশি হলো ইয়াস, হেসে বিদায় জানালো ওকে। আজ আবারও উজ্জ্বলে মনে পড়ল সেদিনের কথা। বহুবার সেই অপরিচিত সম্পর্কে শুনেছে ইয়াসের মুখে। যখন হুট করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, সেদিনই বুঝে গেছে এই মেয়ের ইয়াসের ভালোবাসা। হঠাৎ দেখা হওয়া সেই অপরিচিতা। ইয়াসের যাওয়ার সময় হয়ে এসেছে। আজ সুফিয়া বেগম আর আনোয়ার সাহেব চুপ করেই আছেন। যে কয়েকদিন ইয়াস থেকেছে এখানে বহুবার বলেছেন ইয়াসকে এবার আর না ফিরে যেতে, কিন্তু ইয়াসের এক কথা, সে আর কাজ ছেড়ে এখানে পড়ে থাকতে পারবে না। কাশপিয়াও তেমন ইচ্ছা নেই যাওয়ার। সেই সকাল থেকেই কান্না করে যাচ্ছে যাবে না বলে। তবে ইয়াস পাত্তা দেয়নি ওসবে। মাম্মিকে করে নিয়ে গাড়িতে বসে আছে কাশপিয়া। ইয়াস কথা বলছে উজ্জ্বলের সাথে। বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই কানে আসলো সুফিয়া বেগমের কণ্ঠস্বর, আমার মৃত্যুর খবর পেলে অন্তত একবার এসো। মায়ের অভিমানী কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল ইয়াসের। কতটা শুনে কষ্ট পেল হয়তো। কাল কাশপিয়ার কথায় ছুটে গিয়েছিল ওনার সাথে কথা বলবে বলে, তবে মায়ের রুমের সামনে গিয়ে ফিরে এসেছে আবার। যত কাজ করছিল ওর মধ্যে।